গুপ্তধনের লোভে পড়ে বন্দনা আর বিজু দুজনেই পুরনো প্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে তো এই প্রাসাদ ভুতুড়ে মনে হচ্ছে, আমরা ভেতরে যাই না, চলো। বহু বছর ধরে বন্ধ করা আছে এই অট্টালিকা, ভেতরে অনেক গুপ্তধন আছে। গ্রামের লোকেরা ভূত পেতনির নামে কুসংস্কার ছড়িয়ে রেখেছে, যাতে কেউ গুপ্তধন চুরি না করতে পারে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। দুজনেই অট্টালিকার ভেতর যেই না পা রাখলো, বিদ্যুৎ চমকাতে লাগলো আর বৃষ্টি শুরু হলো। এখন তো বৃষ্টি হয় না। চলো ভেতরে যাই। অট্টালিকার সামনে দরজার কাছে রানীর ছবি টাঙানো ছিল। বন্দনা, এই হলো রানী দৈমন্তী, যার গল্প সারা গ্রামের লোক বলে থাকে। রানী দেখতে খুব সুন্দর, তাই না? আর সবাই বলে উনি তরবারিও চালাতেন। দরজা জানলা বন্ধ হতে লাগলো, ঘরে সব জিনিস এদিক ওদিক চলতে লাগলো। বিজু হাসতে লাগলো। হঠাৎই ওর সামনে রানী দময়ন্তীর ভূত উপস্থিত হলো। কি হলো, হাসি থামালি যে? রানী দময়ন্তীর ভূত দেখে দুজনেই খুব ভয় পেয়ে গেল। খুব হাসি আসছিল, তাই না? এবার তোরা কাঁদবি। চলো বন্দনা। বিজু আর বন্দনা পালাবার চেষ্টা করলো, কিন্তু শুধুমাত্র ওদের পা চলছিল। রানী দময়ন্তীর ভূত নিজের সিংহাসনে বসে পড়ল আর জোরে জোরে হাসতে লাগলো। বিজু শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। বন্দনা কাঁদতে শুরু করলো। আমাদের ছেড়ে দিন। আমরা তোমার কি ক্ষতি করেছি? আমাদেরকে ছেড়ে দাও। তোদের ছেড়ে দেব? আমার প্রাসাদে ঢুকে আমার হিরে মতি চুরি করতে এসেছিস, আর আমি তোদের ছেড়ে দেব? একেবারে না। রানী দময়ন্তীর হাতে ওনার তরবারি চলে এলো। উনি নিজে সিংহাসন ছেড়ে উঠে আর একেবারে দুজনের গলা কেটে দিলেন। আমার গুপ্তধন চুরি করার ইচ্ছা যাদের হবে, আমি তাদের এই অবস্থা করব। পরের দিন খবরের কাগজে আর্কিওলজিস্ট রামচরণ বন্দনা আর বিজুর মৃত্যুর খবর পড়লেন। দারুণ ব্যাপার, গুপ্তধন রক্ষাকারী একজন প্রেতনী। এরকম কখনো হয়? কোনো মানুষই এদের দুজনকে মেরেছে হয়তো। স্যার, আমিও খবরটা পড়েছি। এটা কোনো প্রথম মার্ডার নয়। এই মার্ডারের আগে এখানে আরো অনেক মার্ডার হয়েছে গুপ্তধনের জন্য। তাহলে এখনো পর্যন্ত খুনিকে ধরতে পারেনি কেন? খুনি মানুষ হলে তবেই ধরা পড়বে, তাই না? লোকেরা মনে করে এই খুন রানী দময়ন্তীর ভূত করে। আপনি বলুন, ভূতকে কিভাবে ধরবে? কে আবল তাবল, তুমিও আবার লোকের কথা বিশ্বাস করছো। এনিওয়ে, তুমি একটা কথা বলো, ওই প্রাসাদে সত্যি কোনো গুপ্তধন আছে নাকি? যতটা এভিডেন্স পাওয়া গেছে তার অনুযায়ী ওই প্রাসাদে অনেক গুপ্তধন রাখা আছে, যেটা রাজা বলদেব নিজের পত্নী রানী দময়ন্তীর কাছে রেখে গেছেন, যার রক্ষা আজ পর্যন্ত উনি করছেন। এবার তুমিও আমাকে ভূত পেতনির গল্প শোনাতে লাগো। একবার ভাবো, ওই গুপ্তধন পেলে দেশের গরিব মানুষ কত উপকৃত হবেন। চলো ব্যাগ গোছাও, আমরা কালকেই ওই প্রাসাদে যাব। আর্কিওলজিস্ট রামচরণ ভূতে বিশ্বাস করতেন না, কিন্তু উনি গুপ্তধনে অবশ্যই বিশ্বাস করতেন। পরের দিন রামচরণ আর ওনার অ্যাসিস্ট্যান্ট বরখা পালনপুরে পৌঁছে গেলেন। স্যার, আমাদের সোজা প্রাসাদে যাওয়া উচিত, তাই না? আমাদের প্রথমে কিছু ইনফরমেশন জোগাড় করা উচিত, তারপর যাব। ইনফরমেশনের জন্য রামচরণ আর বরখা পালনপুরের লাইব্রেরিতে চলে গেলেন। স্যার, ইনি হলেন প্রফেসর যোগী। উনি পালনপুরের ইতিহাস নিয়ে বই লিখেছেন। গ্ল্যাড টু মিট ইউ স্যার। মাই প্লেজার। তাহলে স্যার, ঠিক যেমনটা আমার অ্যাসিস্ট্যান্ট বরখা আপনাকে বলেছেন, আর আমরা হলাম আর্কিওলজিস্ট, আর আমরা চাই ওই গুপ্তধন সরকারি কোষে চলে যাক, যাতে গরিব উপকৃত হয়। আপনার চিন্তাধারা ভালো, কিন্তু রানী দৈমন্তী আপনাকে গুপ্তধন স্পর্শ করতে দেবে তবে তো?
কি স্যার, আপনিও ভূতে বিশ্বাস রাখেন? স্যার, যেটা সত্যি সে বিষয়ে বিশ্বাস রাখতে সমস্যা কি? ছাড়ুন, আপনি পালনপুরের আসল ইতিহাস জানতে চাইছেন তো? হ্যাঁ, 200 বছর আগে পালনপুরে রাজা বলদেবের রাজত্ব ছিল। রাজা বলদেব আর রানী দৈমন্তী দুজনে অস্ত্রধারী ছিলেন, খুব ভালো যোদ্ধা ছিলেন। একবার প্রতিবেশী রাজ্যকে সাহায্যের জন্য রাজা বলদেবকে যেতে হলো। রানী দৈমন্তী, আমি জানি না আমি কবে ফিরব, ততদিন এই রাজ্য আর এই গুপ্তধনের রক্ষা তোমাকেই করতে হবে। অবশ্যই মহারাজ। আর রাজা নিজের ঘোড়ার সাথে চলে গেলেন। কিছুদিন পর গ্রামে ডাকাতের দলের হানা দেয়। ডাকাত দল গরিব মানুষের থেকে ছিনিয়ে নেয় আর তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়। আর তারপর ডাকাত দল পালনপুর প্রাসাদের দিকে চলে যায়। প্রাসাদে যেতেই ওদের মুখোমুখি হয় সৈনিকদের সাথে। ডাকাত দল আর সৈনিকদের মাঝে লড়াই চলে আর সব সৈনিক মারা যায়। শুধু রানী দৈমন্তী বেঁচে যান। এই রানী, যদি নিজের প্রাণ বাঁচাতে চাস তাহলে চুপচাপ সব হিরে মতি আমাদের দিয়ে দে। আমার হিরে মতি তোদের চাই? যদি তোরা প্রাণে বাঁচিস তাহলে সব সম্পত্তি তোদের। তুই আমাকে মারবি? ডাকাত দলের মধ্যেও একজন নারীর উপর আক্রমণ করে। রানী ওখানেই তার গলা কেটে দেয়। রানী এক এক করে 3 ডাকাতকে মেরে ফেলে। এবার শুধু ডাকাত দলের সর্দার জীবিত ছিল। ডাকাত দলের সর্দার রানীর পিঠে তরবারি চালায়, কিন্তু রানী দৈমন্তীও পেছন ঘুরে তার গলা একেবারে কেটে ফেলে। ওই দিন থেকে আজ পর্যন্ত যত লোক রানীর সম্পত্তি লোটার চেষ্টা করেছে, রানী দৈমন্তীর ভূত সবার মাথা কেটে দিয়েছে। আরে বাপরে, এই রানী তো খুবই ভয়ঙ্কর। কিন্তু আমরা কি আর ডাকাত যে রানীর সম্পত্তি চুরি করে ফুর্তি করব? আমরা তো সম্পত্তি সরকারকে দিয়ে দেশের ভালো চাই। এ কথা রানীর ভূত বুঝতে পারবে না। ওর জন্য যেমন ওরা ডাকাত ছিল তেমন আপনারাও। আপনার কথা শুনুন, প্রাসাদের গুপ্তধন বের করার আশা ছেড়ে দিন, এতেই সবার ভালো হবে। হ্যাঁ স্যার, রানী খুব ভয়ঙ্কর, সবার গলা কেটে দেন। কিন্তু কি প্রমাণ আছে ওখানে রানীর ভূতই সবার খুন করছেন, অন্য কেউ না? আপনার প্রুফ চাই? গিয়ে দেখে আসুন, কিন্তু অন্যকে বলার জন্য আপনি জীবিত থাকবেন না। প্রফেসর যোগী ওখান থেকে চলে যান, আর আর্কিওলজিস্ট রামচরণ আর ওনার অ্যাসিস্ট্যান্টও অফিসে ফিরে আসার কথা ভাবছিলেন। অফিসে ফিরেও আর্কিওলজিস্ট রামচরণ রানী দময়ন্তীর গুপ্তধনের ব্যাপারে ভেবে চলেছেন। ওনার বিশ্বাস যে উনি কোনো একটা রাস্তা ঠিক খুঁজে নেবেন। ওই সম্পত্তিটাকে আমি বাইরে বার করে আনব, কিন্তু রানী দময়ন্তীও নিজের দায়িত্ব ভালোভাবে পালন করবেন। মীরগঞ্জে আজ মেঘনার বিয়ে। মেঘনার বাবা শেঠ রায়চাঁদ খুব ভয়ে ভয়ে ছিল। ওনার বন্ধু রাঘব গুপ্তা রায়চন্দের বাড়িতে আসে। আরে রায়চন্দ, এ কেমন বিয়ে হচ্ছে? কেমন সব নিশ্চুপ, কোনো জাঁকজমক নেই? কি বলি ভাই, এই গ্রামে হাত কাটা ডাইনির প্রকোপ আছে। হাত কাটা ডাইনি? বিগত কয়েক বছর ধরে যখনই এই গ্রামে কোনো মেয়ের বিয়ে হয়, ডাইনিটা আসে আর সেই মেয়ের হাত কেটে নিয়ে চলে যায়। ও বুঝলাম বুঝলাম, এই ব্যাপার। তাই তোমরা সবাই গ্রামের লোক এত ভয় ভয় থাকো। চিন্তা করো না, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি ভূতের অনেক কেস হ্যান্ডেল করেছি। তখনই হঠাৎ মেঘনা ছুটতে ছুটতে আসে। তুমি এত ঘাবড়ে আছো কেন? বাবা, বাবা তাড়াতাড়ি চলো, ডাইনিটা পা দিয়ে আমাদের টমির গলাটা টিপে ধরেছে। রায়চাঁদ, মেঘনা আর মিস্টার গুপ্তা দৌড়িয়ে যায়, কিন্তু ততক্ষণে ডাইনি টমিকে মেরে চলে গেছে।
তিনজন দেখে দূরের একটা বাড়িতে ডাইনিটা ঢুকছে, কিন্তু সেখানে ডাইনিটাকে এক ঝলক দেখা যায়। রায়চন্দ আর গুপ্তা ওই বাড়িতে যায়, কিন্তু ডাইনিটা ওই বাড়ির সবাইকে মেরে চলে গেছে। ততক্ষণে ঘরের মেঝেতে সবার লাশ পড়েছিল। হাত কাটা ডাইনি তখন রায়চন্দ আর গুপ্তার সামনে এলো। মিরগঞ্জে শয়তানরা, আয় তোরা। এই গ্রামে যে মেয়ের বিয়ে হবে তাকে নিজের হাতের বলি দিতে হবে। আজ তোমার মেয়ের দিন রায়চন্দ। কিন্তু কেন? তখন ডাইনিটা অদৃশ্য হয়ে যায় আর বাইরে থেকে মেঘনার চিৎকার শোনা যায়, বাবা, বাবা বাঁচাও বাবা। রায়চন্দ আর গুপ্তা তাড়াতাড়ি দৌড়ে বাইরে আসে, কিন্তু মেঘনার কাছে যাওয়ার আগেই ডাইনি মেঘনার দুটো হাত কেটে নিয়ে চলে যায়। রায়চন্দ কান্নায় ভেঙে পড়ে। আমার মেয়ে, শয়তানি ডাইনি আমার মেয়ের হাত দুটো নিয়ে চলে গেল। কোনো গ্রামবাসী বাঁচাতে এলো না। ভগবান, তুমি কি করলে? তখনই গুপ্তা মাটিতে পড়ে থাকা একটা ছেঁড়া কাপড়ের টুকরো দেখতে পায়। রায়চাঁদ, ভেঙে পড়ো না। দেখো, এটা মনে হচ্ছে ডাইনির কাপড়ের কোনো অংশ কিছু জিনিসের সাথে আটকে গিয়ে এটা ছিঁড়ে গেছে। তাতে কি হয়েছে? রায়চাঁদ, যদি কোনো ডাইনির কাপড়ের সাথে হনুমানের মূর্তি জড়িয়ে রাখো তাহলে তাকে বশ করা যাবে। তুমি বাড়ি থেকে হনুমানের একটা ছোট্ট মূর্তি নিয়ে এসো, হতে পারে মেঘনার হাত আমরা ফেরত পেয়ে যাব। যেই মিস্টার গুপ্তা ওই কাপড়ের মধ্যে হনুমানের মূর্তি জড়িয়ে দেয়, ডাইনির কান্না শুনতে পাওয়া যায়। ওই মূর্তি থেকে আমার কাপড়টা বার কর বলছি। আমি মূর্তি থেকে কাপড় বার করব যদি তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কি জানতে চাস? তুমি ওই মেয়েদের হাত কাটো কেন যাদের বিয়ে হওয়ার থাকে? অনেক বছর আগের কথা। আমার বাবা গ্রামের জমিদারের ঋণ শোধ করতে পারেননি, তাই আমার বিয়ের দিন জমিদার আমার বাবাকে মেরে ফেলে আর আমার হাত দুটো কেটে নিয়ে যায়। কোনো গ্রামবাসী আমাকে আর আমার বাবাকে বাঁচায়নি। হাত কাটার জন্য আমি আত্মহত্যা করি। তারপর থেকে আমি এই গ্রামের লোকেদের ওপর প্রতিশোধ নিই। আচ্ছা, ঠিক আছে। তোমার সাথে যা হয়েছে আমি তার জন্য দুঃখিত। আমরা এই জমিদারকে ফাঁসি দেওয়াবই, কিন্তু তুমি এই লোকেদের অত্যাচার করা বন্ধ করো। কেউ তোমার ক্ষতি করেছে বলে তুমিও কারোর ক্ষতি করবে? এইভাবে তো পৃথিবীটাই নরক হয়ে যাবে। রায়চাঁদের কথা শুনে ডাইনি একটু নরম হয়। আমি সমস্ত গ্রামবাসীদের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আমার মেয়ের হাত ফেরত দিয়ে দাও। ডাইনি মেঘনার হাত ঠিক করে দেয়। গ্রামবাসীরা মিলে জমিদারকে ফাঁসির শাস্তি দেওয়ায়। তারপর ডাইনিটা চিরকালের জন্য গ্রাম ছেড়ে চলে যায়।